আজকে আপনাদের একটা গল্প বলি। আর গল্পটার কিন্তু খুব ইউজফুল। শেষ অবধি গল্পটা শুনুন। আমি সবসময় চাইবো যে আপনারা সুস্থ থাকুন, কিন্তু এনজয় করুন লাইফটাকে। আমি ভাত খেতে খুব ভালোবাসি। কিন্তু ভেতো বাঙালি তো কথাতেই আছে। আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি। -11 ডিগ্রি টেম্পারেচার, সেখানে একটু গরম গরম চায়ের সঙ্গে গরম গরম পেঁয়াজি। আর ছোটবেলায় আমার মনে হতো যারা রাতে রুটি খায় তারা মানুষ নয়। সুগারের কথায় বলি যে হোয়াইট সুগার, প্রসেসড হোক, আনপ্রসেসড হোক বা যেকোনো রূপে আসুক, সবচেয়ে খারাপ আমাদের শরীরের ক্ষতিকর জিনিস হচ্ছে হোয়াইট সুগার, ঠিক যেমন ড্রাগ বা কোকেন। হ্যালো অ্যান্ড নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তোমরা ভালো আছো। আজকে এটা সেকেন্ড ব্লগ। আর মনে হলো যেহেতু এটা একটা যাত্রা, যেহেতু এটা একটা আনফ্লো যাত্রা, কিছু কথা বলা দরকার। এবং ব্যক্তিগতভাবে মনে হলো আপনাদের সঙ্গে এই আজকের আড্ডাতে কিছু কথা আমি শেয়ার করি, যেটা আমার মতে শেয়ার না করলে আপনারা আমাকে ঠিক চিনতে পারবেন না। মানে এর পরবর্তী জার্নিতে সবসময়ই আপনাদের মনে হবে, জীবনটা তো চলছে, যে কোথাও যেন একটা গ্যাপ আছে। এই সম্পর্কে আমার মনে হয় না, এই বন্ধুত্বতে আমার মনে হয় না কোনো গ্যাপের প্রয়োজন আছে। তো why not speak out the truth? সেই জন্যেই আপনাদের জন্যে মনে হলো আজকের আড্ডায় কিছু শেয়ার করি। আজকে আপনাদের একটা গল্প বলি। আর গল্পটার কিন্তু খুব ইউজফুল। শেষ অবধি গল্পটা শুনুন। ইউজফুল মেসেজ আছে এবং সেটা হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে। তাছাড়া মন ভালো করার জন্যে বুঝতেই পারবেন যে আমি আজকে দিনটা কিভাবে শেষ করব সেটাও বলবো। হয়তো একটু বুঝতে পেরেছেন থাম্বনেলটা দেখে। তো গল্পটা শুরু করি। গল্পের এটাই মেইন মরাল, সেটা হচ্ছে আমরা হোল্ড অন করে কিছু থাকতে পারি না, কিছু চলতে পারি না। হয়তো অনেক কিছু আপনারা দেখবেন যে হোল্ড করে আপনি ভাবছেন যে আপনি এগিয়ে যাবেন। বা অনেক সময় আমরা বলে থাকি যে আমি এরকমই, আমি এটাই করব, আমি এটাই করে যাব কারণ আমার এটা ভালো লাগে। কিন্তু দেখবেন ইভেনচুয়ালি, ইন মোস্ট কেসেস, একটা টাইমের পরে সেটা আপনাকে ছেড়ে দিতে হয়। কারণ এটাই হচ্ছে জীবনের মেন গতি, এটাই হচ্ছে জীবনের মেন দর্শন বা ফিলসফি যাই বলেন। আমরা কিন্তু ধরে রাখতে পারি না। সেটা একটা সম্পর্ক হতে পারে, সেটা একটা বন্ধুত্ব হতে পারে, আ সেটা একটা জিনিস হতে পারে, একটা খাবার বস্তু হতে পারে, সেটা একটা খেলনা হতে পারে। আমরা যেটা করতে পারি যে নিজেকে ঠিক রেখে এই জিনিসটাকে, এই জীবনের এই গতিটাকে মেনে আমরা চলতে পারি এবং সেটাকে মেইনটেইন করতে পারি। অ্যাকসেপ্টিং দ্য ফ্যাক্ট দ্যাট কিছুই পার্মানেন্ট না, কিছুই থেকে যাবে না। এটা হচ্ছে সবথেকে বড় মরাল আজকের গল্পটার। এই দেখুন না আমাকে, যারা আমাকে চেনেন, হয়তো আজকে কেউ এই ব্লগটা দেখছেন, শুনছেন, যে আমাকে অনেক বছর ধরে চেনেন। আমি প্রচণ্ড খেতে ভালোবাসি এবং আমি ছোটবেলায় খেতে শুধু ভালোবাসতাম না, প্রচণ্ড বেশি খেতাম। মানে যাকে এক কথায় বলে ওভার ইটিং। এবং সেটা বাড়িতে যথারীতি বাঙালি বাড়িতে সবাই খুব এনজয় করে যে বাচ্চা ছেলে খুব খেতে ভালোবাসে, আরও খেতে চাইছে, আরও আদর করে খাওয়ানো হতো। আমি সেটা বহু বছর সেটা এনজয় করেছি। মানে আমি বলব আমার 30s, মিড 30s অবধি আমি এই ফেজটা প্রচণ্ড এনজয় করেছি এবং আমার যেটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন আমি ফেস করে থাকি, আমি এখনো কিছু বছর অবধি এটা বলেছি লোককে, যে কোনো বাড়িতে নেমন্তন্ন করলে বা কোনো জায়গায় গেলে যেখানে খাওয়া ইনভলভড, যে আমি কি খেতে ভালোবাসি না। আমার পক্ষে এটার উত্তর দেয়া ইভেন টুডে খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। তার কারণ আমার খেতে ভালোবাসি নার লিস্টটা খুব ছোট। হয়তো আবার কোনো কিছু এক্সট্রিমলি ভালো লাগে না। বাট আমার জেনারেলি সবকিছুই ভীষণ ভালো লাগে অ্যাজ লং অ্যাজ সেটা খাবার জিনিস, সেটা ঠিক করে রান্না করা হয়েছে। সেই জিনিসটা হেলদি ভাবে রান্না করা হয়েছে। আর জিনিসটা টেস্ট ভালো। দ্যাটস ইট। আমি ভাত খেতে খুব ভালোবাসি। কিন্তু ভেতো বাঙালি তো কথাতেই আছে। আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি। ভীষণ বেশি ভাত খেতাম এবং ভাত শুধু সাদা ভাত না, বিভিন্ন রূপে। মানে পোলাও হয়ে আসছে কখনো, বিরিয়ানি হয়ে আসছে কখনো। আর ছোটবেলায় আমার মনে হতো যারা রাতে রুটি খায় তারা মানুষ নয়। ননভেজ তো আছেই আমাদের। মাছ, মাংস খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি ভেজিটেরিয়ান ফুড খেতেও ভীষণ ভালোবাসি। মানে বাঙালি তরকারি শুধু না, আমাদের সর্বভারতীয় লেভেলে যত রকম ভেজিটেরিয়ান ফুড আছে আমি খেতে খুব ভালোবাসি। তারপরে তো বিদেশে আসার পরে এক্সপোজারটা আরো বেড়েছে। এখানে ভেজিটেরিয়ান খাওয়ার বা ভিগান খাওয়ার সেগুলো একটু অন্য ধরনের। আমি কিন্তু মিষ্টি খেতেও ভীষণ ভালোবাসি। আমার লাস্ট কিছু বছরে মনে হয়েছে আমি মিষ্টি খেতে একটু বেশিই ভালোবাসি। এটা আমি আগে বুঝিনি।
ভীষণ ভালোবাসি এবং কলকাতায় গেলে কখনো আপনারা যদি আমায় দেখেন, দেখবেন আমি মোস্ট অফ দ্য টাইম মিষ্টির দোকানে ঘুরে বেড়াচ্ছি। অনেক সময় নিজে না খেলেও বন্ধু-বান্ধবদের খাওয়াচ্ছি। কিন্তু আমার ঐরকম একটা ধারণা ছিল যে এগুলো থাকবে, এগুলোকে আমি হোল্ড অন করে থাকি। আ সেইগুলো চলবে। আমার ২০২৩ টা খুব ইন্টারেস্টিং ভাবে কেটেছে। হুম? কিরমভাবে কেটেছে? আমি হঠাৎ জানতে পারি ২০২৩ এর শুরুতে যে আমি প্রি-ডায়াবেটিক। প্রি-ডায়াবেটিক মানে এমন একটা অবস্থায় আমার শরীরটা আছে যেখানে আমি যদি আমার অনিয়মগুলো চালিয়ে যাই তাহলে আমার ডায়াবেটিস হয়ে যাবে। তো যখন আমার প্রি-ডায়াবেটিস ধরা পড়ল, ১ম এ তো ৩.৫ দিন ডিপ্রেশন চলল। তারপরে আমি এইটা ভেবে দেখলাম যে এইভাবে চলবে না। কিছু একটা করতে হবে। এবার যখন কোনো অসুখ আমাদের মধ্যে ঢোকে, আমরা একটাই জিনিস করতে পারি। যদি শরীরটাকে ঠিক রাখতে চাই, তাহলে সেই অসুখটাকে কমব্যাট করার খুব দরকার হয়ে পড়ে। আর যদি শরীরের ওপর কেয়ার না করি, তাহলে অসুখ আমাদের ওপরে চেপে বসবে, আমি সেইভাবে হাল ছেড়ে দিতে পারি। আমার মনে হয় অ্যাজ আ গুড সিটিজেন আমাদের কারোরই সেই রাইটটা নেই। আপনারও নেই, আমারও নেই। তার কারণ কি জানেন? যদি আপনার কোনো অসুখ করে, আপনি সবসময় সেই অ্যাওয়ারনেসটা নিয়ে নিজের চিকিৎসা করা বা নিজের শরীরের খেয়াল রাখা, এটা আপনার করা খুব প্রয়োজনীয়। তার একটা কারণ হচ্ছে আপনি কিন্তু একা নন। আপনার খালি সেলফিশ হয়ে নিজের কথা ভাবলে চলবে না। আপনার উপরে অনেকে ডিপেন্ড করে আছে। আপনার পরিবার, আপনার ভাই-বোন, হয়তো আপনার মা-বাবা, আপনার বন্ধু-বান্ধব, আপনার চাকরিতে আপনার কলিগস, এরা সবাই কোথাও আপনার উপরে ডিপেন্ডেন্ট। তো আপনি দুম করে বলতে পারেন না, আমার শরীরে যা হচ্ছে হোক। কারণ আপনি যদি এফেক্টেড হন, এরা সবাই এফেক্টেড হবে। তা আমাদের একটা মরাল ডিউটি সেটা। কাট টু আমার জীবনে ড্রাস্টিক চেঞ্জেস এলো। আমার ডায়েট চেঞ্জ হয়ে গেল। এবং যা আমি খেতে ভীষণ ভালোবাসতাম, আমার মনে হতো এগুলো ছাড়া আমি বাঁচবই না। সেইগুলো আমার হয় বাদ চলে গেল, নয় কমে গেল। মিষ্টি ১ম এই বলব। ভাত তারপরে আসে। কারণ ডায়াবেটিস এই জিনিসগুলো কিন্তু বিগ নো, নো। অথবা ইন আ মেজার্ড অ্যামাউন্ট। তো আমারও সেইরকমই হলো। ১ম ১.৫ মাস আমার মনে হয় আমাকে কেউ ডিপ ট্রমার মধ্যে ফেলে দিয়েছে। অসহ্য হয়ে গেছে জীবনটা। মানে একেবারে পারছি না। মানে আমি কম খেয়ে খিদে পাচ্ছে, রাত্তিরে উঠে পড়ছি। ফ্রিজ খুলে খাবার আছে কিনা দেখছি। মাঝে, মাঝে মনে হচ্ছে একটু কিছু খেয়ে নিই, একটু কিছু স্ন্যাক করে নিই। নাহলে আমার হবে না। আমার দ্বারা এটা হবে না। কিন্তু ১.৫ মাস যখন কেটে গেল, আমি তখন দেখলাম যে ব্যাপারটা হচ্ছে। আর শুধু তা না, এটা একটা ফিলিং অফ পজিটিভ ফিলিং অফ রিওয়ার্ড যেটা হতে শুরু করল। যখন আমি ডায়েট শুরু করলাম, ১.৫ মাসের মধ্যে আমি নোট করলাম আমার বডি ওয়েটও কমে যাচ্ছে। সেইটা আমাকে খুব আনন্দ দেয়। এবং তখন কি হলো, ওই জিনিসটাকে মেইনটেইন করার জন্য আমি দেখলাম ঠিক আছে, ডায়েট তো ডায়েট, এটা চলবে। আমি নিজেকে মেইনটেইন করতে পারছি এবং আমি অ্যাওয়ারনেস নিয়ে খাওয়া-দাওয়া করব। তো এইভাবে জীবনটা চলতে প্রায় আজকে ১ বছর কেটে গেছে। আমি আজকে ডায়াবেটিসকে হতে দিইনি। আমার প্রি-ডায়াবেটিসকে কন্ট্রোল করে নরমালে মেইনটেইন করার আমায় সবসময় চেষ্টা করে যেতে হয়। সাথে, সাথে আরেকটা জিনিসও করতে হয় যেটা করে আমি আজকের অবস্থাতে ফিরে আসতে পারি। সেই জিনিসটা হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। আপনারা যারা ডায়াবেটিক বা প্রি-ডায়াবেটিক আ কানেক্ট করতে পারবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কানেক্ট করতে পারলেন, কি শিখলেন বা আপনাদের ডায়াবেটিসকে আপনারা কিভাবে কন্ট্রোল করেন। আমি আগেই বলছি যে আ এটা কিন্তু ভেরি করবে। আমাদের ইন্ডিভিজুয়ালি, মানে আমি এক্সাক্টলি যেটা করেছি আপনার ক্ষেত্রে হবে না। সেইজন্য দয়া করে আমার কথাটাকে একটা ইন্সপিরেশন হিসেবে শুনবেন। একটা জেনারেলাইজড ওয়েতে শুনবেন। এটাকে কোনো মেডিকেল অ্যাডভাইস ভাববেন না। কারণ অ্যাডভান্স স্টেজ অফ ডায়াবেটিস এ আপনি যদি থাকেন, আপনাকে কিন্তু অনেক কিছুই আমি যা বলছি তা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না। তো এটা মাথায় রাখবেন। আমার প্রি-ডায়াবেটিস এর ক্ষেত্রে আমি এটা বলছি, আর সেটাও আমার শরীরের উপরে। যেটা আমার সবথেকে আয়রনি লাগে, আজকে থেকে প্রায় বছর ১৫ আগে আমি যখন নিজে ক্যানাডায় আসি, যখন আমি রিসার্চ করতে আসি, আমি পিএইচডি প্রোগ্রামে এখানে আসি ক্যালগেরিতে, ইউনিভার্সিটি অফ ক্যালগেরিতে। যে জিনিসটা নিয়ে আমি রিসার্চ করেছিলাম আমার পিএইচডিতে, তার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ছিল ডায়াবেটিস, ফুড আর ইনসুলিন। ১৫ বছর আগে আমি কিন্তু ভাবিনি যে, যে জিনিসটা নিয়ে আমি গবেষণা করছি একদিন সেটা আমার শরীরের ভেতরে ঢুকে যেতে পারে আর আমাকে নিজেকে সচেতন হতে হবে। খুব ইন্টারেস্টিং না? আমি সবসময় চাইবো যে আপনারা সুস্থ থাকুন, কিন্তু এনজয় করুন লাইফটাকে। লাইফটাকে এমনভাবে এনজয় করতে গিয়ে ঝামেলায় পড়ে গেলেন যে অসুখ-বিসুখ করে গেল, সেটা না হোক। তো আমি আমার টিপসগুলো শেয়ার করব।
কারণ শুধু শুধু অসুখ বাড়িয়ে জীবনে লাভ কি? আমাদের জীবনে অনেক চাপ আছে, এই চাপ বাড়িয়ে কোনো লাভ নেই। সুগারের কথায় বলি যে হোয়াইট সুগার প্রসেসড হোক, আনপ্রসেসড হোক বা যে কোনো রূপে আসুক, সবচেয়ে খারাপ আমাদের শরীরের ক্ষতিকর জিনিস হচ্ছে হোয়াইট সুগার। ঠিক যেমন ড্রাগ বা কোকেন, সেইভাবেই আমাদের শরীরকে ইমপ্যাক্ট করে। এবং আজকে বহু বছর আগে এই নিয়ে একটা খুব বিখ্যাত বই আছে। সেই বইটা আমি আপনাদের বইটার নামটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা বইটা চাইলে পড়তে পারেন। এটা বলতে পারেন সুগারের অটোবায়োগ্রাফি। আর এর সাথে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করার আছে এই খাওয়া-দাওয়ার ব্যাপারেই, যে এখানে খুব ঠান্ডা পড়েছে, মেঘলা আকাশ, ফ্রিজিং রেন হচ্ছে, মানে যা তো অবস্থা বাইরে, হ্যাঁ? গা ম্যাজম্যাজ করছে। তো শ্যামশ্রী এর মধ্যে একটা আইডিয়া দিল যে ওর খুব তেলেভাজা খেতে ইচ্ছে করছে। তেলেভাজা খেতে কোন বাঙালি না ভালোবাসে? চায়ের সঙ্গে তেলেভাজা আমরা যদিও রেগুলারলি খাই না, চেষ্টা করি বাড়িতেই তৈরি করতে যাতে ব্যাপারটা একটু কন্ট্রোলড থাকে। তো শ্যামশ্রী কাজ থেকে ফিরে এসে গতকাল বিকেলে একটু পেঁয়াজি করেছিল। মানে বাঙালির পেঁয়াজি না, মানে আসল খাওয়ার পেঁয়াজি। তো সেইটা খেলাম, এনজয় করলাম এবং সেই যে মোমেন্টটা যে ও পেঁয়াজি তৈরি করছে, সেটাকে আমি ভিডিও করেছি, আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। দেখুন তাহলে তখন অ্যাকচুয়ালি কি চলছিল আমাদের রান্নাঘরে। আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমরা এক্ষুনি বেরিয়ে এসে একটু মানে বাইরে গেছিলাম, ফিরেছি সবে। খুব ঠান্ডা, এখনো গাটা গরম হয়নি। তো শ্যামশ্রী একটা আইডিয়া দিল যে চায়ের সঙ্গে একটু পকোড়া খেলে কেমন হয়। তো আমি আপনাদের দেখাচ্ছি, লাইভ পকোড়া মেকিং সেশন হচ্ছে। দেখুন তাহলে, নিয়ে যাচ্ছি। কি পকোড়া হচ্ছে? হ্যাঁ, একদম। এখানে তো পকোড়া খেতে গেলে বাইরে কেউ আমার চেনা তেলে ভাজার দাদা কাকা বসে আছে, সেটা তো হবে না। তো খেতে যখন ইচ্ছে করেছে পেঁয়াজি, একটু বেসন ছিল, পেঁয়াজ ছিল, লঙ্কা ছিল, আর কি চাই, একসাথে মেখে শুরু হয়ে গেল। এই যে মাখাটা দেখুন আপনারা। তুমি যদি কাছে আসো একটু আর এই যে পেঁয়াজিটাও পকোড়া দেখতে পারো। পেঁয়াজ পকোড়া, পেঁয়াজি বলো, পেঁয়াজ পকোড়া আবার ওই পেঁয়াজি। বাঙালির কাছে তো পেঁয়াজিটা আমরা হ্যাঁ, জেনে এখানে অভ্যস্ত। এখানে কিন্তু আমরা ওই আলুর চপ টপ খুব মিস করি। ওই কত কত মানুষ আর ফ্রাইস খেয়ে আর এই খেয়ে কত কত চলবে। বাঙালি ভাজা যেটা, সেটা কিন্তু আমরা খুব মিস করি যদি না কারোর ঠান্ডাতে বাড়িতে যাই। মানে বেশ বাইরে কনকনে ঠান্ডা, -11 ডিগ্রি টেম্পারেচার, সেখানে একটু গরম গরম চায়ের সঙ্গে গরম গরম পেঁয়াজি, কি কিরম লাগবে আপনারাই বলুন না। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন তো আপনাদের যদি এই শীতকালে তেলে ভাজা খেতে ইচ্ছে করে, সেটা আপনারা কি করেন, কোন তেলে ভাজা আপনাদের প্রিয়, একটু কমেন্ট করে জানান। একদম। এক্স্যাক্টলি। আপনাদের লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট ভীষণভাবেই চাই। ভিডিওটা শেয়ার করবেন। আপনি যদি ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক হন, তাহলে কমেন্ট করে জানাবেন যে কী ধরনের বেরিয়ার্স বা কী ধরনের জিনিস আপনি ফেস করছেন। তাতে আমরাও জানতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ব্লগ নিয়ে। বাই।